অধুরা ছিল সেগুলোকে আমরা শেষ করার প্রকল্প নিচ্ছি। রাজনীতিটা খারাপ নয়, রাজনীতি যারা করতে এসেছিল তাদের মধ্যে এতটাই পার্থক্য এসে গেছে যে লোকে আস্থা হারাচ্ছে। আস্থা ফিরিয়ে আনার জন্যই তো আমরা তাদেরকে ডুবন্ত নগরবাসীকে তুলে ধরতে হবে। সারা পশ্চিমবঙ্গের সব বাড়ি ঘর তো ভেঙে শেষ করে দিয়েছেন, মানুষের রুজি রোজগার কেড়ে নিয়েছেন। আর কি বলবো, ভগবান আছে। এই যে সংখ্যালঘুদের ধর্মগুরুদের জানিয়ে দিই যে পাকিস্তানকে নিয়ে ওদের লম্ফজম্প, তার সংবিধানও একজন বাঙালি হিন্দু বানিয়েছিলেন, তার নাম যোগেন মন্ডল। ইতিহাস পড়ে নেবেন। পুলিশ খারাপ না, পুলিশকে যে চালাচ্ছিল সে খারাপ। পশ্চিমবঙ্গের নতুন বাঘ মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আছেন, একটা আঁচড় কেটে দেখুক, তারপরে আমরা বলবো কি হবে। ডক্টর শারদ দত্ত মুখার্জিকে আমরা জানি অ্যাজ অ্যান অনকোলজিস্ট, অ্যাজ এ রিনাউন্ড ফিজিশিয়ান, যে কিনা ক্যান্সার নিয়ে নানান রকম মানুষকে অনেক রিলিফ দিয়েছে। তো সেটা হচ্ছে মানুষের সেবার কাজ। তো ডক্টর মুখার্জি কিন্তু ওনার পদ থেকে সরে যাননি, উনি কিন্তু সেবার কাজই এখনো করছেন। যে এখন উনি ডক্টর থেকে অ্যাজ আ পলিটিশিয়ান আমাদের মাঝখানে এসছেন। তো আমরা বিধাননগরের মানুষ কি আশা করব? নতুন কিছু আশা। তো অবভিয়াসলি যে কাজগুলো আমাদের আগের সরকার করে উঠতে পারেনি সেগুলো সম্পূর্ণ করা, যে কাজগুলো অধুরা ছিল সেগুলোকে আমরা শেষ করার প্রকল্প নিচ্ছি। নরেন্দ্র মোদীজির যে স্লোগান, আমরা তাতে বিশ্বাসী, সবকা সাথ সবকা বিশ্বাস আর সবকে বিকাশ। তো ওটাই আমরা সবার সঙ্গে রয়েছি, দেখতে পাচ্ছেন হাসপাতালের আধিকারিকদের সঙ্গেই আমি রয়েছি। দীর্ঘ 3 ঘন্টা ধরে আমাদের এখানে বৈঠক হলো। আমরা এখন পুরোটা দেখেছি, আরও 2-1টা জিনিস দেখা বাকি, সেটা দেখবো। যেখানে যেখানে গ্যাপস আছে সেগুলো কারেকশন করা, যেখানে যেখানে উন্নতির প্রক্রিয়া আছে সেটা হাসপাতাল নয় বাকি সারা সব দিকেই কিন্তু আমাদের বিধাননগরে করতে হবে। আর আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী এটা আমরা কখনো আমি দিয়ে কাজ হয় না। তো আমরা এখানে দেখতেই পাচ্ছেন সবার সঙ্গেই আমরা রয়েছি। আমরা গতকাল বিধাননগর পৌরসভাতে গেছিলাম, পুরোটাই বিরোধী পক্ষ, রাজনৈতিক দিক থেকে বিরোধী পক্ষ তারা রয়েছে। তাদের সঙ্গে আমি সৌজন্যতামূলক সাক্ষাৎ করে সহযোগিতার হাত বাড়িয়েছি। এখনো হাত তারা ধরে উঠতে পারেননি। আজকে আমি আরেকবার রিকোয়েস্ট করলাম আমাদের এখানে পৌর মাতার তার এই জলের সার্ভিস দেওয়া হাসপাতালে। সর্বত্র আমাদের কাজ হচ্ছে দল মত নীতি নির্বিশেষে বিধাননগর নিবাসী যাতে রোজকার দৈনন্দিন জীবনযাত্রা আরও ভালো হয়, আরও আনন্দের সঙ্গে করতে পারেন, নিরোগ থাকুন, সুস্বাস্থ্য হোক, সেটাই আমাদের উপলক্ষ। সেটা দেখা হচ্ছে শিক্ষার প্রগতি, স্বাস্থ্য যাতে সবার ভালো থাকে। পরবর্তীকালে বিধাননগরে সম্ভব না হলেও এখানে আইটি সেগমেন্ট অলরেডি আছে, সেটাকে বাড়ানো। সুতরাং শিল্প আসবে, সেখানে কর্মসংস্থান বাড়বে। এগুলোই তো উপলক্ষ, এর জন্যই তো লোকে ভোট দিয়েছে আমাদের। হ্যাঁ, কিন্তু মানুষের তো আসলে পলিটিশিয়ানস এর উপর থেকে আস্থা পুরোটাই কমে গেছে। মানে আমরা দেখেছি একের পর এক আমরা ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড। রাজনীতি দেখুন, রাজেন্দ্র প্রসাদও করেছেন, মহাত্মা গান্ধীও করেছেন, সুভাষ বোসও করেছেন, অরবিন্দ শ্রী অরবিন্দও করেছেন, আর মমতা ব্যানার্জিও করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। তো তার মানে রাজনীতিটা খারাপ নয়, রাজনীতি যারা করতে এসেছিল তাদের মধ্যে এতটাই পার্থক্য এসে গেছে যে লোকে আস্থা হারাচ্ছে। আস্থা ফিরিয়ে আনার জন্যই তো আমরা। না, আপনি এই যে ম্যাজিকটা কি করে করলেন? মানে সুজিত বসুর মতন একটা এরকম এটা জিনিস, লোকে কিন্তু আস্থা হারিয়েছিল। আজকে যখন মানুষ ডুবতে শুরু করে খড়কুটো খুঁজে বেড়ায়, আমি কেউ নয়, আমার কেউ চিনতেও না, আমি জীবনে রাজনীতি করিনি, সামাজিক সংগঠন করেছি আগে, সেটা সবাই জানে, প্রায় 20-25 বছর ধরে। কিন্তু ওই খড়কুটোর মতোই আমি ভাসছিলাম, ধরে ফেলেছে আমাকে। তো এখন তাদেরকে ডুবন্ত নগরবাসীকে তুলে ধরতে হবে। বিধাননগরের মানুষ দায়িত্ব দিয়েছে, আস্থা রেখেছেন, তো আস্থার জন্য দায়িত্ব নিয়েছি আমি, মুখ ফেরাবো না ওদের। ভালোই হবে বিধাননগর। দেখতেই পাচ্ছেন সারা পশ্চিমবঙ্গের সব বাড়ি ঘর তো ভেঙে শেষ করে দিয়েছেন, মানুষের রুজি রোজগার কেড়ে নিয়েছেন। আর কি বলবো, ভগবান আছে। আমরা কারুর বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ নই। উনি বেআইনি ভাবে যদি বাড়ি করেন, কোন রকম বেআইনি স্ট্রাকচার করেন, সেটা দেখার দায়িত্ব তো রাজ্য সরকারের, নগর উন্নয়ন বিভাগ আছে। আইন সবার জন্য, আলাদা করে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সংবিধান লেখা হয়নি। সুতরাং এটা মাথায় রাখতে হবে, আইন সবার জন্য। আইনটা কি প্রতিহিংসা পরায়ণতার লক্ষণ না? আমরা বলবো যে আইনের শাসন, শাসকের আইন হলে তাহলে প্রতিহিংসা হবে। আমরা তো আইনের শাসনে চলছি, আমরা আইন মেনে চলছি। 1950 সালেই আইন লেখা আছে। আমাদের ভারতীয় জনতা পার্টি ছিল না তখন বিরোধী পক্ষ ছিল।
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তখন বিরোধী পক্ষ ছিলেন, জনসংঘ। তা আইনটা 1950 সালে হয়েছে। 15 বছরের নিচে গোহত্যা করা যাবে না। প্রমাণ করতে হবে যে গোহত্যা করতে যাচ্ছে 15 বছরের ওপরে বয়স, বাস কাটবেন, খাবেন, মজা করবেন, আমরা বারণ করিনি। গোহত্যা করতে গেলে যে গরুর হত্যা করতে যাবে তার বয়স 15 বছর হতে হবে। না, ওদের বক্তব্য হচ্ছে যে 15 বছর বয়স যদি হয়ে যায় একটা গরু, তাহলে তার কোলেজেন মাত্রা অনেক বেড়ে যায়, ফলে সেটা ওদের ব্যাপার। এটা 1950-এ আইন করেছে B.R. আম্বেদকর। ওদের উপরে নিশ্চয়ই আমাদের এই ধর্মগুরুরা আমাদের সংবিধান গুরুর অনেক নিচে। ধর্মগুরুকে আমরা মানতে চাই না, শুনিও না, শুনবো না। সংবিধানের গুরু আমাদের B.R. আম্বেদকর সাহেব, ভারত রত্ন, ভারতীয় জনতা পার্টি তাকে ভারত রত্ন উপাধি দিয়েছে, তাকে মেনে চলি। আমরা তো সংবিধানের মধ্যে, এটা তো ভারতবর্ষের সংবিধান, পাকিস্তানের সংবিধান নয় তো। তাহলে এখানে স্যার তাও পাকিস্তানের সংবিধানও বাঙালি হিন্দুই বানিয়েছে, যোগেন মন্ডল, হয়তো অনেকে জানে না, আচ্ছা। সেটাও জানিয়ে দিই। এই যে সংখ্যালঘুদের ধর্মগুরুদের জানিয়ে দিই যে পাকিস্তানকে নিয়ে ওদের লম্পজম্প, তার সংবিধানও একজন বাঙালি হিন্দু বানিয়েছিলেন, তার নাম যোগেন মন্ডল। ইতিহাস পড়ে নেবেন। যদিও তিনি ওখানে ওনার স্বপ্ন এবং আশা ভগ্ন হওয়ার পরে আবার ভারতবর্ষে ফিরে আসেন। আচ্ছা স্যার, এখানে একটা কথা বলছি, এই যে বিধাননগর, এখানে যারা আইপিএস অফিসাররা, কালকে আমরা দেখছি যে আমাদের মাননীয় চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী বলছেন যে কোনো পুলিশের গায়ে যদি কোনো রকম ভাবে কোনো আঁচ যাতে না আসে, আমরা প্রপার অ্যাকশন নেব, অ্যারেস্ট করতেও ছাড়বো না, দরকার হলে কনভিকশন করব। কিন্তু তাহলে মানে উনি আসার আগেকার কথা বলছি, এখানে বিধাননগর কমিশনারেটে দিনের পর দিন তো অন্যায় হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে একজন অনেস্ট আইপিএস অফিসার আনিশ সরকারকে মানে জাস্ট সাসপেন্ড করা হলো। তো এইটা সেই সময় পুলিশ শাসনটা ছিল নেতা মন্ত্রী দরকার নেই, নেতা মন্ত্রীর চেলাচামুন্ডা কেষ্ট বিষ্টু বললেই ওরা কাজ করতে বাধ্য হতো। দাদা, পুলিশ খারাপ না, পুলিশকে যে চালাচ্ছিল সে খারাপ। এখন তাহলে কি করবেন? এখন পুলিশকে যে চালাচ্ছিল সে ভালো হয়ে গেছে। সুতরাং পুলিশের হাতে যদি হয়, যিনি আইন রক্ষক, আমাদের এখানে এক্সিকিউট করবে, এক্সিকিউশন অফ দ্য ল, তার তো যদি সিকিউরিটি সেফটি না থাকে, তাহলে আমি জনগণকে কি আশ্বাস? সেটাই বলছি। আমার পুলিশের হাতে যদি পুলিশই মার খায়, জনগণ পুলিশের উপর আস্থা হারাবে। পুলিশের হাতে একটা আচরণ দেখুক। পশ্চিমবঙ্গের নতুন বাঘ মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আছেন, একটা আঁচড় কেটে দেখুক, তারপরে আমরা বলবো কি হবে। দিনে 5 বার যে কিশোর কুমারের গানগুলো চলছিল সেটা বলবেন তো? আমিও কিন্তু খুব ধার্মিক লোক, আমিও পুজো করি, কই কিছু কাউকে অসুবিধায় ফেলে তো করি না। ধর্ম যার যার নিজের, ধর্মীয় অনুষ্ঠান যদি হয়, যেমন দুর্গা পুজো, যেমন কালী পুজো, যেমন ঈদ, যেমন আমাদের মহারাম, রাস্তায় বেরোবে, সেই সময় মাইক ফাইক যা যা লাগানো সেটা লাগাবে, কেউ তো বারণ করছে না। দৈনিক 5 বার করে কিশোর কুমারের গান শোনানোর কোনো মানে হয় না আমাদের। যদি মনে হয় ওরা শোনাতে চায়, নিজের বাড়ির মধ্যে তো আমরা রোজই গান বাজনা শুনি, সেরকম করুক। আপনি কি বাড়িতে গান বাজনা যখন শোনেন, সেটা কি সারা প্রতিবেশীদের শোনানোর দরকার আছে? নেই। আপনার ধর্ম পালন করছেন, একদম আমরা আপনার সঙ্গে। আপনার ওখানে যদি আসনের অসুবিধা হয়, জায়গার অসুবিধা হয়, আমরা মসজিদে গিয়ে জায়গা ঠিক করে দেবো, কোনো অসুবিধা নেই, আমরাই যাব। কিন্তু মাইক বাজিয়ে সবাইকে শোনানো তো কোথাও লেখা নেই। আমার মনে হয় না কোনো সংখ্যালঘুদের কোন ধর্মীয় গ্রন্থে লেখা আছে যে মাইক বাজিয়ে দিনে 5 বার করা হবে। শুক্রবার ট্রাফিক চলছে কিনা নজর রাখবেন, কোথাও ট্রাফিক আটকালে জানাবেন। আমরা ট্রাফিক আইন ফলো করছি, ওই তো বললাম ট্রাফিকের আইন ফলো করা। ঈদের নামাজ 1 দিন ছাড়া যেতেই পারে, সেটা কোনো তো অসুবিধার কিছু নেই, সেটা নিয়ে আমরা এখনো বলিনি। তবে এটুকু বলছি, রোজকার দৈনন্দিন জীবনে প্রতি শুক্রবার রাস্তা আটকালে অসুবিধা, তাই না? সবারই অসুবিধা হয়। শুক্রবারটা ওয়ার্ক ডে এখানে। ঈদের ডিসিশন পরে মাননীয় মুখ্যমন্ত্রী নেবেন, তখন শুনতে পারবেন। আমরা এখন দৈনন্দিন শুক্রবার স্কুল কলেজে ছেলেরা যায়, অনেক স্কুল আছে 12টার সময় ছুটি হয়, 11টার সময় ছুটি হয়। এটা তো সম্ভব না। আপনি প্রত্যেক শুক্রবার যদি ডাইভার্সন করতে হয়, তাহলে তো অসুবিধা। আর বাড়িতে তারা তো থাকছে, ঘুমোচ্ছে, রাস্তায় তো ঘুমোচ্ছে না, খাওয়া দাওয়ার সময় তো রাস্তায় আসছে না। সেটা যখন করতে পারে সবাই একসঙ্গে মিলে বাড়িতে, তা হঠাৎ এই দিনটা কি? এটা কি প্রহসন হচ্ছে? তো দেখতে পাবেন, ঠিক আছে। আগে তো মাননীয় যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন
বললেন অনেক উন্নয়ন হচ্ছে হাসপাতালে, সেখানে দেখলাম ডাক্তার হিসেবে আপনি সেটাও আপনারা দেখতে পেয়েছেন বলেই তো এদিকে ভোট দিলেন।